নমস্কার, দ্য হিন্দু নিউজে আপনাকে স্বাগতম। আমরা আজকে শুনব শিবপ্রসাদ রায় লেখা অন্যতম বই অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখল। প্রকাশক বিবেকানন্দ সাহিত্য কেন্দ্র। তো চলুন শুরু করা যাক অনুপ্রবেশ বিনা যুদ্ধে ভারত দখল। অনুপ্রবেশকারীদের পক্ষে বিকৃত বুদ্ধিজীবী। বছর 10 আগে ভারতে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশের পক্ষে সাফাই গেয়ে শ্রীযুক্ত অন্নদাশঙ্কর রায় সম্প্রতি প্রয়াত প্রশ্ন করেছিলেন, অনুপ্রবেশ সর্বত্রই ঘটছে, ভয় কি শুধু ভারতের হিন্দুদের? সে সময় আমরা জোরের সঙ্গে উত্তর দিয়েছিলাম, হ্যাঁ মহাশয়, ঠিক তাই। এবং সে ভয় শুধু অমূলক নয়, নগ্ন বাস্তব সত্য বটে। এই দেশের সেসব অঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, তার কি পরিণতি ঘটেছে? তথাকার সংখ্যালঘু হিন্দুদের শ্বেত অশ্রু ও রক্ত মিশ্রিত করুণ কাহিনী তো সেদিনের কথা। অন্নদাবাবুর এমন স্মৃতিভ্রংশ হয়নি যে তিনি সেসব ভুলে গেছেন। পাঞ্জাবে, কাশ্মীরে, সিন্ধুতে, বাংলাদেশে প্রাক্তন তার দগদগে ঘায়ে এখনো মাছি উড়ছে সেই নিদারুণ দুঃস্বপ্নময় অভিজ্ঞতার। ফলে হিন্দুদের মনে এই আশঙ্কা জাগছে যে ক্রমাগত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার তো বটেই, এমনকি সুদূর বোম্বাই, দিল্লির মতো শহরেও যে হারে বাংলাদেশি মুসলমান লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঘাঁটি গেড়ে বসছে, তার কি ভয়ঙ্কর পরিণতি ঘটতে পারে। দেশের বিভিন্ন এলাকায় তাদের অবৈধ বসতি স্থাপন এবং পরিকল্পিতভাবে ভোটার তালিকায় নাম লেখানোর ফলে সেখানকার সামাজিক শৃঙ্খলা তো বটেই, এমনকি রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। আসামের রাজনীতি নিয়ন্ত্রণের পুরো চাবিকাঠি বর্তমান তথাকার স্থানীয় ও অনুপ্রবেশকারী মুসলমানদের হাতে এসে গেছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে এলাকাগুলি নিরঙ্কুশ হিন্দু সংখ্যাগরিষ্ঠতার জোরে দেশ বিভাগের সময় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল, তার অধিকাংশ ইতিমধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় পরিণত হয়েছে। সেখানে কি পঞ্চায়েত নির্বাচনে, কি বিধানসভায় কোনো দলই হিন্দু প্রার্থী দিয়ে আসন জেতার আশা করে না। অনুপ্রবেশজনিত কারণে একদা সংখ্যাগুরু এবং বর্তমানে সংখ্যালঘু হিন্দুদের পক্ষে মানসম্মান নিয়ে বাস করা দুরূহ হয়ে উঠেছে এবং অনেকেই নামমাত্র মূল্যে বাড়িঘর বিক্রি করে অন্যত্র উঠে যাচ্ছে। কোন কোন এলাকায় দুর্গাপূজা করতে গেলে হিন্দুদের স্থানীয় মুসলমান মাতব্বরের অনুমতি নিতে হয়। তিনি খুশি হয়ে যদি বলেন, হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে তোমরা দুগ্গি পূজা করতে পার, তবেই পূজানুষ্ঠানের আয়োজন চলে। অন্নদাবাবু হয়তো চলতক্তিহীন চোখে ভালো দেখতে পান না। তাই আসাম, বিহার, দিল্লি, বোম্বাইয়ের কথা বাদ দেওয়া যাক। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা এবং বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চলের কথাও ছাড়া গেল। তিনি শুধুমাত্র কলকাতা ও আশপাশের মুসলমান প্রধান জায়গাগুলি, ধর্মতলা প্ল্যানেট সমেত ঘুরে দেখতে পারেন কি করে 1947 থেকে 1996 মধ্যে এসব অঞ্চলে মুসলমানের সংখ্যা এমন বিপুল হারে বাড়তে পারে। 1951 সালের লোকগণনার সঙ্গে 1991 সালের লোকগণনা মিলিয়ে দেখলেই তো ধরা পড়বে এসব এলাকার এমন জনবিস্ফোরণের বহর। যদি কেউ বলেন এত স্বাভাবিক বৃদ্ধি, তাহলে তো বলতে হয় কোন কোন সম্প্রদায়ের প্রজনন ক্ষমতা কুকুর, বিড়াল, শূকরকেও হার মানিয়েছে। কিন্তু তা যখন সম্ভব নয়, তাহলে এরা এলো কোত্থেকে? হাটে বাজারে, রাস্তার পাশে, ফুটপাথে, গাড়ি বারান্দার নিচে, ব্রিজ, ফ্লাইওভারের তলায়, জলের পাইপের ভেতরে সর্বত্র কেঁচোর মতো কিলবিল করছে এবং অবিরত গন্ডা গন্ডা আন্ডা ফুটে বাচ্চা বের হচ্ছে 5, 7, 9, 10 পর্যন্ত। খোদ মুখ্যমন্ত্রীর যাতায়াতের পথ পার্ক সার্কাসে 4 নং রেল ব্রিজ রাস্তার দুই পাশে শত শত ঝুপড়ির ভেতরকার হাজার হাজার অধিবাসীর একবার খোঁজ নিয়ে দেখুন নাইরা কোথাকার লোক। হাটে বাজারে, স্টেশন প্ল্যাটফর্মে কয়দিন পরপরই দেখা যায় নতুন নতুন মেয়ে পুরুষ বাচ্চা কিলোখানেক আদা, রসুন, পেঁয়াজ নিয়ে হাত চারেক পলিথিন পেতে বসে পড়েছে। কোথেকে আসছে? আর একটি কথা, 1952 নির্বাচনে পশ্চিমবঙ্গ বিধানসভায় কয়জন মুসলমান বিধায়ক ছিলেন, বর্তমানে কয়জন আছেন, ভবিষ্যতে কতজন হবেন? কলকাতা কর্পোরেশনে কয়জন মুসলিম কাউন্সিলর ছিলেন, গত নির্বাচনে কতজন হয়েছেন? কতগুলি এলাকা থেকে আগে হিন্দুরা অনায়াসে নির্বাচিত হতেন, আর কতগুলি এলাকা পুরোপুরি হিন্দুদের হাতছাড়া হয়ে গেছে, তার সমীক্ষা করে দেখা হোক না। অনুপ্রবেশ ও তার কুফল বুঝতে হলে 9 বছরের অভিজ্ঞতার দরকার হয় না,
তার জন্য চাই স্বচ্ছ বাস্তব দৃষ্টিভঙ্গি এবং মুসলিম ধর্মীয় ও রাজনৈতিক মানসিকতা বোঝার মতো বাস্তব জ্ঞান। তা বুঝতে ভুল করলেই পরিণতি ২ নং পাকিস্তান। অন্নদাবাবু হিন্দুদের আশ্বস্ত করে বলেছেন যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হতে ১ শতাব্দী পার হয়ে যাবে এবং ততদিনে সাম্প্রদায়িক ভেদবুদ্ধি লোপ পেয়ে যাবে। তিনি কোন স্বর্গলোকে বাস করেন জানি না, তবে ১৫ বছরে যা লোপ পায়নি তা যে পরবর্তী ১০০ বছরে লোপ পেয়ে যাবে, তা নতুন নতুন মসজিদের সংখ্যা ও চাকচিক্য দেখে আশা করা যায় কি? শতবৎসর পরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে অতি বৃদ্ধ অন্নদাশঙ্কর জাতীয় সমন্বয়ওয়ালাদের প্রপৌত্রপুত্রীরা জাতধর্ম বাঁচাতে কোথায় পাড়ি দেবে? তবে তারা যদি ইতিমধ্যে কলা পড়ে ও সুন্নত করে ইসলামে আত্মবিলোপ করেন, তাহলে অন্য কথা। অনুপ্রবেশ ঠেকাতে না পারলে সমূহ বিপদ। বিশেষ নিবন্ধ পুলকেশ ঘোষ। হয়তো জানেন না, নিঃশব্দে পশ্চিমবঙ্গ মুসলমান জনসংখ্যায় সারা দেশে দ্বিতীয় স্থানে চলে এসেছে। অসম মুসলমান জনসংখ্যায় সারা দেশের প্রথম স্থানে, আর বিহার রয়েছে তার অল্প নিচেই। বিহারে মোট জনসংখ্যার প্রায় ১.৫% মুসলমান। অসমের মোট জনসংখ্যার প্রায় ২.৯% মুসলমান। আর এ রাজ্যে মোট জনসংখ্যার ২.৩৬% মুসলমান। এ তথ্য ১৯৯১ সালের জনগণনার। ২০০১ সালের জনগণনায় এই চিত্র আরও ভয়াবহ। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। এখানে বিশেষ কোনো ধর্মের বা সম্প্রদায়ের মানুষের সংখ্যা নিয়ে উদ্বেগের কোনো কারণ থাকার কথা নয়। কিন্তু আজ এই আপাতনিরীহ সংখ্যাতত্ত্ব গোটা রাজ্যের মানুষকে সতর্ক করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এ রাজ্যে মুসলমান জনসংখ্যার বৃদ্ধি স্বাভাবিক নয়। এখানকার মুসলমান সমাজ তুলনামূলকভাবে অনেকটাই সচেতন। তাহলে গোটা ভারতে যখন মুসলমান জনসংখ্যার হার মাত্র ১.২%, তখন হঠাৎ এ রাজ্যে মুসলমান জনসংখ্যা জাতীয় গড়ের দ্বিগুণ হয়ে যাওয়ার কারণ কি থাকতে পারে? আজ এই প্রশ্নের উত্তর খোঁজা আমবাঙালির কাছে খুব জরুরি। উত্তর একটাই, বাংলাদেশ থেকে ব্যাপক হারে অনুপ্রবেশ। প্রমাণ দেবে পরিসংখ্যানই। ১৯৭১ আর ১৯৮১ সালের জনগণনার মধ্যে মুসলমান জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে ২-৩% হারে। শুনলে অবাক হবেন, ওই সময়ে উত্তরবঙ্গে মুসলমান জনসংখ্যা বেড়েছে ৩.০%। গোটা দেশের মুসলমানদের জন্মহারের চেয়ে উত্তরবঙ্গের মুসলমানদের জন্মহার এত বেশি হওয়া যে অসম্ভব সেটা আর বুঝিয়ে বলার দরকার নেই। এই বার্ষিক ৭% বৃদ্ধি হল বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশের হার। ১৯৯১ সালের জনগণনা অনুযায়ী উত্তরবঙ্গের মুসলমান জনসংখ্যা ৩ লক্ষ। এর ৭% বাংলাদেশী মুসলমান। প্রতিদিন গড়ে ১,০০০ জন করে এ রাজ্যে ঢুকছে। এই হিসাব মিলে যাচ্ছে রাজ্য সরকারের দেওয়া হিসাবের সঙ্গেও। তাদের হিসাবেও প্রতিদিন অন্তত ১,০০০ বাংলাদেশি সীমান্ত পেরিয়ে এ রাজ্যে ঢুকছে। তারাই মুসলমান জনসংখ্যাকে এই ভয়াবহ জায়গায় নিয়ে যাচ্ছে। ভারতের ইতিহাসে কোনোদিন পশ্চিমবঙ্গ বা অসম মুসলমান জনসংখ্যার বিচারে এগিয়ে ছিল না। কিন্তু ১৯৯১ সালের জনগণনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে মুসলমান জনসংখ্যা হু হু করে বেড়ে গিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি সবই বাংলাদেশ সীমান্তবর্তী। তাই এখানকার মুসলমান জনসংখ্যার দিকে নজর দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দার্জিলিং জেলার ৩টি পাহাড়ি মহকুমাই নেপালি প্রধান। সেখানে অবশ্য হিন্দুর পাশাপাশি বৌদ্ধ ধর্মের মানুষও প্রচুর। একমাত্র শিলিগুড়ি মহকুমা সমতলে নেপালিদের সংখ্যা তুলনামূলক কম। তবু এই জেলায় ৩ লক্ষ বাসিন্দার মধ্যে ৬০,০০০ মুসলমান। আসুন জলপাইগুড়িতে। এখানে ২.৮ লক্ষ বাসিন্দা, প্রায় ৩ লক্ষ মুসলমান, অর্থাৎ প্রায় ১০%। যাই কোচবিহারে ২.১৭ লক্ষ বাসিন্দার মধ্যে ৫.০৪ লক্ষ মুসলমান, অর্থাৎ ২.৫%। উত্তর দিনাজপুরের ছবিটা দেখুন। বাসিন্দা ১.৯ লক্ষ, মুসলমান জনসংখ্যা ৯ লক্ষ, প্রায় ৫.০%। দক্ষিণ দিনাজপুরে বাসিন্দা ১.২ লক্ষ, তার ২.৫% বা ৩ লক্ষ মুসলমান,
আর মালহে 2.6 লক্ষ জনসংখ্যার 3 লক্ষ বা 5.0% মুসলমান। আবার মনে করিয়ে দিই, মুসলমান জনসংখ্যার জাতীয় গড় কিন্তু মাত্র 1.2%। পশ্চিমবঙ্গের একদিকে অসম আর বিহার, দুটি ইতিমধ্যে মুসলমান অধ্যুষিত। আর পাশের রাষ্ট্র বাংলাদেশ এখন শুধু মুসলমান প্রধান রাষ্ট্র বললে সব বলা হবে না, উগ্র মৌলবাদী ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীর কাজকর্মের অন্যতম ঘাঁটিতেও পরিণত হয়েছে। গত কয়েক বছরে সেদেশে চলা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর শিবির এদেশের গোয়েন্দা কর্তাদের ঘুম কেড়ে নিয়েছে। বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীর এখন আর ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করার মতো সাহস হবে না, কারণ সেক্ষেত্রে তাদের গদি বাঁচানো সমস্যা হয়ে দাঁড়াবে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ভোটে জিততে হলে সেই দলকে জনগণের সামনে প্রমাণ করতে হয় তারা কত ভারত বিদ্বেষী। দুর্ভাগ্য আমাদের, আমরা এখনো বাংলা ভাগের ব্যথা ভুলতে পারিনি। এখনো যে আমাদের অনেক আত্মীয়, অনেক স্বজন রয়ে গিয়েছেন বাংলাদেশে, তাই আমরা এখনো বলি এপার বাংলা ওপার বাংলা। আমাদের এই সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশী মানুষের কাছে আদিক্ষেতা ছাড়া আর কিছুই নয়। ওপার বাংলা শব্দটা শুনলেই তারা বলে, ভুলে যাবেন না পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা রাষ্ট্র। ওপারের মানুষকে এখনো আমার কুটুম, আমার আত্মার আত্মীয়জ্ঞানে আশ্রয় দিই, কিন্তু ওরা আমাদের বিশ্বাসের সুযোগ নেয়। ওরা পুরনো কথাকে ভুলে যেতে চায়। তাই দুদেশের মধ্যে সমস্যার পাহাড় জমে। গঙ্গার জল ভাগ নিয়ে সমস্যা দানা বাঁধে। চুক্তি হয়, আবার তা মানাও হয় না। সীমান্তের ছোটখাট সমস্যায় ওদের বিডি আর আমাদের বিএসএফকে তাক করে রাতভর গুলি চালাতে দ্বিধা করে না। বেআইনি জেনেও আমরা ওপারের স্বজনকে আশ্রয় দিই, ওরা গদ্দারি করে। আমরা বুঝতেও পারি না ওরা আর এখন আমার স্বজন নয়, ওরা এখন আমাদের দেশবিরোধী শক্তির পুতুল। ওরা দুর্জন। আমাদের এ রাজ্যের মানুষের ওপারের প্রতি দুর্বলতার সুযোগ নিয়েই ব্যাপক হারে অনুপ্রবেশ মাত্রা ছাড়া চেহারা নিয়েছে। জাতীয় গড়ের তুলনায় উত্তরবঙ্গে মুসলিম জনসংখ্যা 7% বেশি হারে বাড়ছে। আর সীমান্তবর্তী গ্রামগুলির চেহারা আরও ভয়াবহ। ইসলামপুরের মতো কয়েকটি জায়গায় জাতীয় হারের চেয়ে 7-8 গুণ বেশি হারে বাড়ছে মুসলমান জনসংখ্যা। এর পরিণতি কি? বরাবরের প্রধান সংকট অর্থনৈতিক সমস্যা। তাছাড়া এই মুহূর্তের বড় সমস্যা দেশের নিরাপত্তার। চোখের সামনে জ্বলজ্বল করছে অসমের উদাহরণ। 1998 সালে অসমের রাজ্যপাল লে জেনারেল এস.কে. সিনহা রাষ্ট্রপতিকে দেওয়া রিপোর্টে বলেছিলেন, যদি এখনই বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা না যায় তাহলে তারা অসমিয়া জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। শুধু তাই নয়, এই বাংলাদেশিরা গোটা উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। ঠিক একই সুরে সতর্ক বার্তা উচ্চারণ করেছিলেন এ রাজ্যের প্রাক্তন রাজ্যপাল টি.ভি. রাজেশ্বর। রাজ্যপাল হয়ে আসার আগে রাজেশ্বর ছিলেন সিবিআই-এর ডিরেক্টর। ক্রিয়েশন অফ আ নিউ স্টেট নামে একটি প্রবন্ধে তিনি লিখেছিলেন, মূলত বাংলাভাষীদের থেকে দেশের পূর্বাঞ্চলে আরেকটি মুসলমান রাষ্ট্র তৈরির বিপদ আসতে পারে। এই বিপদ আসবে সুযোগ বুঝে, যখন ভারত রাজনৈতিক ও সামরিকভাবে দুর্বল অবস্থায় থাকবে। আজ চোখ কান খোলা রাখলেই যে কেউ দেখতে পাবেন, এদেশের মোট 20টি সংসদীয় ও 120টি বিধানসভা আসনের ভাগ্যবিধাতা হয়ে বসেছে এই অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। এই আসনগুলির অধিকাংশই পশ্চিমবঙ্গ, অসম আর বিহারের বাংলাদেশ সীমান্তবর্তী। রাজনীতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছে তারা। তাই এখন অনুপ্রবেশের হারও বাড়ছে হুহু করে। এদেশে ঢোকামাত্র বাংলাদেশিদের হাতে পৌঁছে যাচ্ছে রেশন কার্ড, পঞ্চায়েতের পরিচয়পত্র, মিলে যাচ্ছে রাজ্য আর কেন্দ্রীয় প্রকল্পের কাজ, আর এদেশের আদি বাসিন্দাদের মধ্যে বাড়ছে অভাব। ভাগ করে খেতে গিয়ে পেটে টান পড়ায় প্রথমে ক্ষোভ, তারপরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হচ্ছে। আর সেই আন্দোলনকে উস্কে দিতে আবার যে দেশবিরোধী শক্তি মাঠে নামছে, তাদেরও আশ্রয়স্থল হয়ে উঠছে সেই বাংলাদেশী। বাংলাদেশে বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে যে মৌলবাদী শক্তিগুলি সক্রিয় ছিল, আজ সেই শক্তিগুলি হাত মিলিয়েছে আইএসআই-এর সঙ্গে। এদেশের গোয়েন্দা ও পুলিশের হাতে ধরা পড়া বহু উগ্রপন্থী জানিয়েছে, বাংলাদেশে জেহাদিরা কেউ অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে,
কেউ বা নাশকতামূলক কাজের জন্য এ দেশে ঢোকার অপেক্ষা করছে। বাংলাদেশ আজ আমাদের কাছে জ্বলন্ত সমস্যা। ইসলামাবাদ চাইছে কাশ্মীর ফ্রন্ট থেকে নজর ঘুরিয়ে দিয়ে এমন দিকে নতুন ফ্রন্ট খুলতে, যেখানে মেঘনাদের মতো সে আড়ালে থাকবে, সরাসরি দেখা যাবে না। মুসলমান জনসংখ্যা কৌশলে বাড়িয়ে দিয়ে উত্তরবঙ্গ তথা উত্তর পূর্বাঞ্চলের জনসংখ্যার প্যাটার্ন বদলে দিয়েছে তারা। সীমান্তে সমস্যা অনেক, এখনো অধিকাংশ জায়গায় কাঁটাতারের বেড়া হয়নি। রাতে অন্ধকারে ডুবে থাকে বিস্তীর্ণ সীমান্ত। দুপারের ক্ষমতাসীন দলই ক্ষুদ্র রাজনীতির স্বার্থে অনুপ্রবেশকারীর পরিচয় গোপন করে যাচ্ছে। উল্টে তারা হয়ে যাচ্ছে এদেশের বৈধ নাগরিক। ফলে অনুপ্রবেশের সমস্যা দ্রুতগতিতে বেড়ে চলেছে। বাংলাদেশের সরকার দায়মুক্ত হচ্ছে ওপারের রাজনীতি। কিন্তু আমরা ডুবছি। এরকম চললে হয়তো একদিন গোটা উত্তর পূর্বাঞ্চলই আমাদের হাতের বাইরে চলে যাবে। অস্তিত্ব থাকবে না উত্তরবঙ্গেরও। আর সময় নেই। অন্তত শেষ সময়ে রাজনীতি ভুলে দেশের জন্য কিছু করুন। নইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। বর্তমান 16-02-03 কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী সেটিই বোঝেন না তথাকথিত সেকুলারপন্থীরা। রন্তিদেব সেনগুপ্ত। এবার নির্বাচনের আগে প্রচার পর্বে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী বলেছেন, ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তিনি বিতাড়ন করবেন। মোদীর এই বক্তব্যকে কেন্দ্র করে নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়েছিল। তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা এই ইস্যুতে মোদীকে সাম্প্রদায়িক তকমা মেরে দিয়েছেন। এর ভিতর আবার তৃণমূল কংগ্রেস সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর প্রতি সবথেকে আক্রমণাত্মক হয়েছেন। মোদীর প্রতি আক্রমণাত্মক হতে গিয়ে শালীনতার সীমাও লঙ্ঘন করেছেন তিনি। গুজরাতের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, ক্ষমতা থাকলে বাংলাদেশিদের এ রাজ্য থেকে বিতাড়ন করার চেষ্টা করুন মোদী। এই পর্যায়ে মোদীকে মূর্খ বলতেও দ্বিধা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি রয়েছেন এই রাজ্যের তথাকথিত সেকুলার বুদ্ধিজীবী মহল এবং মুখ্যমন্ত্রীর বাজনদার সুশীলজনেরা। এরাও বলতে শুরু করেছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়ন করার হুমকি দিয়ে নরেন্দ্র দামোদর দাস মোদী বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন। এদের ভিতর কেউ কেউ আবার এমন প্রচারও শুরু করেছেন যে 1947 সালের পর যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন তাঁদেরও মোদীর হুমকির পর বাক্স প্যাটরা গোছাতে হবে। এহেন রং চড়ানো আক্রমণে অবশ্য মোদীকে দমানো যায়নি। মোদী এরপরও বলেছেন, ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তিনি বিতাড়ন করবেন। অনুপ্রবেশকারী বলতে তিনি কাদের বোঝাচ্ছেন সে ব্যাখ্যাও মোদী দিয়েছেন। প্রশ্নটা এখানেই, সত্যিই কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথা বলে মোদী অন্যায় করেছেন? এই কথার ভিতরে কি প্রমাণিত হয়েছে তিনি সাম্প্রদায়িক অনুপ্রবেশকারীদের তাড়ানোর কথা বলায় মনে কি হচ্ছে মোদী মূর্খ? এ আলোচনার শুরুতেই একটি বিষয় মনে রাখতে হবে, মোদী একবারের জন্য উদ্বাস্তু বা শরণার্থীদের তাড়ানোর কথা বলেননি। মোদী প্রথমাবধি বলে আসছেন, ক্ষমতায় এলে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়ন করবেন। তদুপরি এটিকে শুধু মোদীর কথা বললে ভুল বলা হবে। মোদী একথা বলার অনেক আগে থেকেই এটি ভারতীয় জনতা পার্টির ঘোষিত রাজনৈতিক লাইন। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়নের প্রতিবাদে আজ যাঁরা সরব হয়েছেন, মোদীকে মুখ এবং দাঙ্গাবাজ আখ্যা দিচ্ছেন, সমস্যাটি হল তারা শরণার্থী এবং অনুপ্রবেশকারীর তফাৎটাই বোঝেন না, বা বুঝলেও মানুষকে বিভ্রান্ত করার জন্য উল্টো কথাটি বলে থাকেন। মানুষকে বিভ্রান্ত করবেন বলেই এরা বলতে থাকেন, মোদী ক্ষমতায় এলে 1947 সালে উদ্বাস্ত হয়ে আসা হিন্দু পরিবারগুলিকে এদেশ থেকে বিতাড়ন করা হবে। তাহলে সত্যটি কি? এক্ষেত্রে রাষ্ট্রসংঘ যে উদ্বাস্তু বা শরণার্থীর সংজ্ঞা দিয়েছে সেটি একবার স্মরণ করা দরকার। 1951 রাষ্ট্রসংঘের কনভেনশনে, যা 1967 সালে প্রোটোকলে সংশোধিত হয়, তাতে উদ্বাস্তুর সংজ্ঞা দেওয়া হয়েছে,
যে ব্যক্তির জাতি, ধর্ম, নাগরিকত্ব বা কোনো সামাজিক বা ধর্মীয় সংস্থার সভ্য হওয়ার কারণে নিপীড়িত হওয়ার যথেষ্ট উপযুক্ত আশঙ্কা রয়েছে বলে তাঁর নাগরিকত্ব যে দেশের তার বাইরে রয়েছেন, অথবা এই ভীতির জন্য তাঁর দেশের নিরাপত্তা নিতে আগ্রহী নন, অথবা এইসব কারণে নিজের দেশের বাইরে রয়েছেন এবং ফিরতে পারছেন না বা এই ভীতির জন্য ফিরতে ইচ্ছুক নন। রাষ্ট্রসংঘের এই সংজ্ঞা অনুযায়ী 1947 সালের পরবর্তী সময় থেকে এই পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে মানুষরা নানাভাবে অত্যাচারিত হয়ে এবং নিরাপত্তার অভাবে এদেশে চলে এসেছেন তাঁরা শরণার্থী বা উদ্বাস্তু। একবারের জন্য মোদি বা ভারতীয় জনতা পার্টি এদের অনুপ্রবেশকারী আখ্যা দিচ্ছেন না, বরং 1947-এর দেশভাগ পরবর্তী সময়ে যে হিন্দু পরিবারগুলি অত্যাচারিত হয়ে এদেশে চলে এসেছিল তাদের এদেশে প্রবেশ করার সময় একটি রিসেপ্ট দেওয়া হয়েছিল। এরই ভিত্তিতে পরবর্তীকালে তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল। 1971-এর 2-6 মার্চের পর যে হিন্দু পরিবারগুলি এদেশে চলে আসতে বাধ্য হয়েছে তাদের বলা হচ্ছে অস্বীকৃত উদ্বাস্তু। এই নিপীড়িত হয়ে আসা হিন্দুদের বিতাড়নের কথা একটিবারের জন্য মোদি বলেননি, বরং এদের নাগরিকত্ব দেওয়ার কথাই বিজেপি এবারও তাদের নির্বাচনী ইস্তেহারে বলেছে। তাহলে মোদি কাদের কথা বলেছেন? মোদি বলেছেন অনুপ্রবেশকারীদের কথা। এই অনুপ্রবেশকারী কারা? অনুপ্রবেশকারী তারাই যারা অত্যাচারিত বা নিপীড়িত হয়ে নয়, অন্য কোনো উদ্দেশ্যে অবৈধভাবে এদেশে প্রবেশ করছে এবং পাকাপাকিভাবে এদেশে বসবাস করার চেষ্টা করছে। এই অনুপ্রবেশকারীর সংজ্ঞায় পড়ছেন বাংলাদেশি মুসলমানরা, যারা নিজেদের দেশে মোটেই অত্যাচারিত নন। এক্ষেত্রেও মনে রাখতে হবে, মোদি কিন্তু এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়নের কথাই বলছেন। ভারতীয় মুসলিমদের এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এমন বিদ্বেষমূলক কথা মোদি একবারও বলেননি। যে তথাকথিত সেকুলাররা আজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য কেঁদে বুক ভাসাচ্ছেন, তারা অনুপ্রবেশজনিত সমস্যাগুলিকে হয় ভুলে গিয়েছেন বা ইচ্ছাকৃতভাবে ভুলে থাকতে চেয়েছেন। 2004 সালের 1 জুলাই লোকসভায় কংগ্রেস সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল জানিয়েছিলেন, ভারতে মোট 1,20,05,3,950 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন। তার আগে 1990-তে কমিউনিস্ট নেতা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত লোকসভায় বলেছিলেন, ভারতে প্রায় 1 কোটি বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। আর রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাঁর দলীয় মুখপত্র গণশক্তিতে 1 অক্টোবর 1992 তারিখে লিখেছিলেন, 1971 থেকে মুসলমানরা ভারতে আসতে শুরু করল। 1977 থেকে 1992 পর্যন্ত BSF 2-3-5-5-2-9 জন বাংলাদেশিকে শনাক্ত করে তাড়িয়ে দিয়েছে। এদের মধ্যে 6-8-4-7-2 জন হিন্দু আর 1-6-4-1-3-2 জন মুসলমান। 1977 থেকে 1992 পর্যন্ত মোবাইল টাস্ক ফোর্স 2-1-6-9-8-5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দিয়েছে। এদের মধ্যে 5-6-3-4-2 জন হিন্দু ও 1-6-9-7-9-5 জন মুসলমান। তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর লেখাতেই প্রমাণ, ওই সময়কালের ভিতর যে বাংলাদেশিদের বিতাড়ন করা হয়েছিল তার 7-5% মুসলমান। মনে রাখা দরকার, শ্রীপ্রকাশ জয়সওয়াল, ইন্দ্রজিৎ গুপ্ত বা জ্যোতি বসু কেউই ভারতীয় জনতা পার্টির নেতা ছিলেন না, বরং রাজনৈতিকভাবে এই 3 জনকেই ভারতীয় জনতা পার্টির ঘোরতর বিরোধী হিসেবেই চিহ্নিত করতে হবে। কিন্তু তাঁদের পেশ করা এই হিসাবের ভিতরেই অনুপ্রবেশের ভয়াবহতাটি বোঝা যাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশ যে ভয়াবহ আকার ধারণ করছে এবং এর ফলে দেশের সীমান্তবর্তী জেলাগুলির অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, বদলে যাচ্ছে জনবিন্যাস, এটি উপলব্ধি করেই কিন্তু উপরোক্ত 3 জন এই হিসাব দাখিল করেছিলেন। এরই পাশাপাশি অনুপ্রবেশজনিত আরেকটি মারাত্মক আশঙ্কার কথাও উড়িয়ে দিলে চলবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বারেবারেই এই রাজ্যকে সতর্ক করেছে, এই অনুপ্রবেশকারীদের ভিড়ে রয়েছে জঙ্গি মৌলবাদী সংগঠনগুলি এবং পাক গুপ্তচর বাহিনীর সদস্যরা।
ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যেই বেআইনিভাবে তারা অনুপ্রবেশ করছে এই দেশে। আজ যে সেকুলারপন্থীরা রাতারাতি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য চোখের জল ফেলতে শুরু করেছেন, তারা দেশের প্রকৃত মঙ্গল চাইতে অন্তত এই সমস্যাগুলির কথা স্মরণে রাখতেন। তা না রেখে তারা যখন সেকুলার সাজার লোভে মায়াকান্না কাঁদতে বসেন, তখন তাঁদের দেশপ্রেম নিয়েই সন্দেহ তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করুন বা না করুন, অতীত বলছে এই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে তিনি একসময় সরব হয়েছিলেন। 2005 সালে সংসদ কক্ষে হাতের ফাইল এবং কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়ে তিনি এর প্রতিবাদ জানিয়েছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী অবশ্য এ ঘটনা অস্বীকার করে বলেছেন, তার প্রতিবাদটা ছিল ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে। অবশ্যই ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল, কিন্তু তিনি একটু স্মরণ করুন বা ওই সময়ের সংবাদপত্রগুলির পাতা ওল্টান, তাহলেই দেখতে পারেন তার অভিযোগের একটি অংশ ছিল যে বেআইনি অনুপ্রবেশকারীদের নাম তৎকালীন শাসক দল সিপিএম ভোটার তালিকায় তুলে দিচ্ছে। একবারও বলা যাবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কোনো অসত্য অভিযোগ তুলেছিলেন, বরং তাঁর সেদিনের তোলা সেই অভিযোগ কেন্দ্র বা রাজ্য কোনো সরকারের কাছেই আমল পায়নি। মোদি যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়ন করেন, তাহলে মমতার সেই অভিযোগই কিন্তু আজ মান্যতা পাবে। অবশ্য তৃণমূল কংগ্রেস নেত্রীর অতি দ্রুত অতীত বিস্মৃত হওয়ার একটি অসাধারণ দক্ষতা রয়েছে। যে তথাকথিত সেকুলারপন্থীরা আজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য শোকে আকুল হচ্ছেন, দেশ বিভাগের সময়কালের ইতিহাসটিও তাঁদের একটু অনুশীলন করা দরকার। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে আনতে এবং মোহাম্মদ আলী জিন্নাহ শাহিদ সোহরাবর্দীদের যুক্তবঙ্গের প্রস্তাব খারিজ করতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো জাতীয় নেতার কি অসীম দূরদৃষ্টি সেদিন কাজ করেছিল, তা যদি এই সেকুলারপন্থীরা একটু অনুশীলন করতেন, তাহলে আশা করি আজ তাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হয়ে সওয়াল করতে ময়দানে নামতেন না। জিন্নাহর পাকিস্তানে যে হিন্দু জনগোষ্ঠী কখনো মানুষের সম্মান পাবে না, এই সত্যটি শ্যামাপ্রসাদ বুঝেছিলেন। হিন্দুদের প্রতি জিন্নাহর কি হীনদৃষ্টি এবং ঘৃণা ছিল, তা লিখে গিয়েছেন লর্ড ইজমে। ইজমে লিখেছিলেন, "The dominating feature in Mirjana's mental structure was his loathing and contempt of Hindus. He apparently thought that all Hindus were subhuman creatures with whom it was impossible for the Muslim to live." জিন্নাহর এই চরিত্রের আঁচ পেয়েই শ্যামাপ্রসাদ বুঝেছিলেন বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর জন্য স্বতন্ত্র ভূমি প্রয়োজন। পূর্ব পাকিস্তান এবং পরবর্তীকালে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাগুলি বিচার করলেই বোঝা যাবে কতটা দূরদর্শিতার প্রমাণ সেদিন শ্যামাপ্রসাদ দিয়েছিলেন। জিন্নাহ এবং সোহরাবর্দী সে সময় যে স্বাধীন যুক্তবঙ্গের প্রস্তাব এনেছিলেন, তাও যে কার্যত ভবিষ্যতে সমগ্র বাংলাকে পাকিস্তানে ঢোকানোর অপচেষ্টা মাত্র, সেটিও সেদিন দূরদর্শী শ্যামাপ্রসাদের বুঝতে অসুবিধা হয়নি। জওহরলাল নেহরু এবং তাঁর কংগ্রেস সেদিন পাঞ্জাবের সংখ্যালঘু বিনিময় নিয়ে আগ্রহী হলেও বাংলা নিয়ে আগ্রহী ছিলেন না। কার্যত শ্যামাপ্রসাদ জিন্নাহ সোহরাবর্দীদের কবল থেকে ছিনিয়েই এনেছিলেন পশ্চিমবঙ্গকে। আজ যাঁরা সেকুলারিজমের ফানুস ওড়াচ্ছেন, তাঁদের মনে রাখা উচিত অসাম্প্রদায়িক পশ্চিমবঙ্গে যে তাঁরা বাস করতে পারছেন, তা সম্ভব হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই। আরও তাঁদের মনে রাখা উচিত পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল বাংলা ভাগ হওয়ার পর হিন্দু বাঙালি জনগোষ্ঠীর নিজ ভূমি হিসেবে, মুসলমান অনুপ্রবেশকারীর অবাধ বিচরণক্ষেত্র হিসাবে নয়। লেখাটি শেষ করব তথাকথিত সেকুলারপন্থী, কংগ্রেস, বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রতি কয়েকটি প্রশ্ন রেখে। পাশ্চাত্যের উন্নত দেশগুলিতে কখনোই অবৈধ অনুপ্রবেশকারীকে সে দেশে থাকতে দেওয়া হয় না, বরং ধরা পড়লে তাদের পুশব্যাক করাই রীতি। ওইসব দেশের সরকারগুলিকে কি আমরা সাম্প্রদায়িক বা বিদ্বেষমূলক আখ্যা দেব? পৃথিবীর কোনো দেশে কি অবৈধ অনুপ্রবেশকারীদের জামাই আদরে রাখা হয় না, তাদের বিতাড়ন করার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ ওঠে? ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কাশ্মীরের হিন্দু পণ্ডিত সম্প্রদায় যখন সেই রাজ্য থেকে মৌলবাদীদের দ্বারা বিতাড়িত হয়, তখন এই নেকুলারপন্থীরা নীরবতা অবলম্বন করেন কেন? বাংলাদেশ থেকে অত্যাচারিত বিতাড়িত হিন্দু জনগোষ্ঠী সম্পর্কে এই সেকুলারপন্থীরা কেন সহানুভূতি প্রকাশ করেন না?
পাকিস্তান এবং বাংলাদেশ কি তাদের দেশে অনুপ্রবেশকারী ভারতীয়দের নির্বিঘ্নে থাকতে দেবে? তারাও কি সেই অনুপ্রবেশকারীদের বিতাড়ন করবে না? আমি জানি এই প্রশ্নগুলির একটিও সদর্থক উত্তর সেকুলারপন্থীদের কাছে নেই। কারণ সেকুলারিজমের নামে তাঁরা যে কাজটি করে চলেছেন তা প্রকৃতপক্ষে দেশকে আর একবার অর্থনৈতিক এবং সামাজিকভাবে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া। এই সর্বনাশা পথটি তাঁরা পরিহার করলেই ভালো। কেন অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে? গৌতম সিদ্ধান্ত। সাবেক পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে লোকের ভারতে ঢোকা নতুন কিছু নয়। 1947 সাল থেকেই এই প্রক্রিয়া লাগাতার চলে আসছে। পাঞ্জাবের মতো বাংলায় দেশভাগের পর এককালীন এবং দুতরফা মানুষের ঢল সীমান্ত অতিক্রম করেনি। অতিক্রমের প্রক্রিয়াটা চলছে বহুকাল ধরে, এখনও চলছে, এবং সম্পূর্ণ একতরফা, অর্থাৎ বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে ভারত। 1947 সালে দেশভাগের সঙ্গে সঙ্গে বাংলা ভাগ এবং পশ্চিমবঙ্গের সৃষ্টি প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদৃষ্টির পরিচয়। কংগ্রেস যখন দেশভাগ মেনেই নিল তখন শ্যামাপ্রসাদ বললেন, তাহলে বাংলার হিন্দু প্রধান অংশকে কেটে ভারতের সঙ্গে জুড়ে দিতে হবে। এই দাবি শুনে জিন্না রেগে আগুন হয়ে গিয়েছিলেন। তাই কলকাতা সহ পশ্চিমবঙ্গের সৃষ্টি, এবং তাই আমরা মাথা উঁচু করে বেঁচে থাকতে পারছি। কিন্তু সীমান্তের ওপারে যে সব সংখ্যালঘুরা থেকে গিয়েছিলেন তাদের অবস্থা হয়েছিল ভয়াবহ। 1947 সাল থেকেই টুথপেস্টের টিউব টেপার মতো করে হিন্দু বিতাড়ন আরম্ভ হয়। হিরণময় বন্দ্যোপাধ্যায় মহাশয়ের উদ্বাস্তু বইতে এর বিবরণ আছে। এই সময় এক রিকুইজিশন আইন পূর্ব বাংলায় জারি হয়েছিল, যার বলে সে দেশের সরকার কোনো বাড়ির মালিককে রাতারাতি পথে বসিয়ে দিতে পারত। যেহেতু দেশের ভূসম্পত্তির বেশিরভাগের মালিক ছিল সংখ্যালঘু হিন্দুরাই, তাই স্বাভাবিকভাবে এই আইনের বলি হয়েছিল তারাই। এর পরে আরম্ভ হয় 1950 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসের বিভৎসতম হিন্দু হত্যা ও বিতাড়ন দাঙ্গা নয়, যা পুরোপুরি ছিল সরকার পরিকল্পিত। রেডিও পাকিস্তানে সরাসরি এই হত্যার প্ররোচনা দেওয়া হয়েছিল। এর ফলে পশ্চিমবঙ্গে হিন্দুদের এক ঢল নামে, আর পূর্ববঙ্গে চলতে থাকে হত্যা, লুটতরাজ ও নারীহরণ। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের আইন ও শ্রম বিষয়ক মন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডলের বয়ান অনুযায়ী সমস্ত পূর্ববঙ্গে নিহত হিন্দুর সংখ্যা 10,000-এর কম হবে না। নারীহরণ ও লুটতরাজের কোনো হিসেবই নেই। এই রকম গণহত্যা, গণনারীহরণ ও গণলুটতরাজ পূর্ব পাকিস্তানে ঘটেছে। 1964 সালে হজরতবাল মসজিদের ঘটনা ও 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশে ঘটেছে 1988 সালে এরশাদের ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা, 1992 অযোধ্যাকাণ্ড এবং 2001 খালেদা জিয়ার ক্ষমতায় আসা। প্রতিবারই ছোট বড় শরণার্থীর ঢল পশ্চিমবঙ্গে ঢুকেছে। 1971 বাদে অন্য সময় এই শরণার্থীরা, বলাই বাহুল্য, ছিলেন 9% হিন্দু, সঙ্গে মুষ্টিমেয় কিছু বৌদ্ধ, খ্রিস্টান এবং কাদিয়ানীও ছিলেন। 1971-এ অবশ্য বাঙালি মুসলিমরাও ছিলেন। এই প্রক্রিয়াতেই পশ্চিমবঙ্গের এবং ভারতের অন্যান্য অংশের বাঙাল সম্প্রদায়ের সৃষ্টি। এদের ভারত অসমন পরবর্তী প্রজন্ম প্রায় কেউই অতীত ইতিহাস জানেন না। এদের একমাত্র পরিচয় ফুটবল খেলায় ইস্ট বেঙ্গলকে সমর্থন করা। এই ইতিহাস ভুলিয়ে দেবার পিছনে আছে এক বিচিত্র ভ্রান্ত মূল্যবোধ, যা কংগ্রেস, বিশেষত জওহরলাল নেহরু এবং বামপন্থীদের যুগ্ম প্রচেষ্টায় সৃষ্টি। সে আলোচনার পরিদর এখানে নেই। এই শরণার্থী আগমনের সঙ্গে সমান্তরালভাবে ঘটেছে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ। মুসলিমরা বাংলাদেশে প্রবলভাবে সংখ্যাগুরু। 1947 সালে তাদের অনুপাত ছিল 7.1%, বর্তমানে 9.2%। অতএব তাদের সেদেশে ধর্মীয় কারণে অত্যাচারিত হবার প্রশ্নই ওঠে না। ভারতে যেভাবে সংখ্যালঘুদের তোয়াজ করা হয় সেরকম কিছুই বাংলাদেশে করা হয় না। তাহলে তারা ভারতে ঢুকছিল কেন? কারণ খুব সরল, তাদের দেশ এই জনসংখ্যা ধারণ করতে পারছিল না, সোজা বাংলায় তারা খেতে পাচ্ছিল না। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লোকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 382,
পশ্চিমবঙ্গের সেটা 1030। আর বাংলাদেশের ঘনত্ব 2010 এর গণনা অনুযায়ী 1174। এর থেকেই এই অনুপ্রবেশের কারণটা বোঝা যায়। অনুপ্রবেশের আরও একটা কারণ আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেদেশের বিহারি মুসলিমরা সবাই পাকিস্তানের পক্ষ নিয়েছিল। 1971 পর তারা ব্যাপ্ত হয়ে যায় এবং পাকিস্তানও তাদের নিতে অস্বীকার করে। তখন তারা করে কি? তারা গুটি গুটি পায়ে ভারতে ঢুকে পড়ল। আশ্চর্য, এই বিহারি মুসলিমরাই 1950, 1964, 1971 পূর্ব পাকিস্তানে হিন্দু হত্যায় অগ্রণী ভূমিকা নিয়েছিল। তারা আবার ফিরে এল এই হিন্দু প্রধান ভারতে এবং কিছু রাজনীতিক, যেমন কলকাতার এক প্রয়াত বামপন্থী বিহারি মুসলিম নেতা, তাদের কলকাতাতেই পুনর্নিবাসন দিল। এরকম অবিমৃষ্যকারিতা একমাত্র ভারতেই ভাবা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই শরণার্থী আগমন ও অনুপ্রবেশ কি একই দৃষ্টিতে দেখা যেতে পারে? এই নিবন্ধকারের নিবেদন, কখনোই না। অনুপ্রবেশকারীদের পৃথিবীর কোনো দেশই ধরতে পারলে থাকতে দেয় না, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে মেক্সিকান অনুপ্রবেশকারী, ইতালিতে আড্রিয়াটিক সমুদ্র পার হয়ে আসা আলবেনিয়ান অনুপ্রবেশকারী। কিন্তু শরণার্থীরা তো অন্য দলের। তাদের যদি আশ্রয় না দেওয়া হয় তাহলে তো তাদের মার খেয়ে নিজেদের মা বোনকে হারিয়ে মরতে হবে, না হলে ধর্মান্তরিত হতে হবে। 1947 সাল পর্যন্ত তো ভারত তাদের আশ্রয় দিয়েছিল। সেই আশ্রয়প্রাপ্তদের মধ্যে তাবড় তাবড় বামপন্থী ও কংগ্রেসি নেতা, যেমন প্রমোদ দাশগুপ্ত, শৈলেন দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, রবীন দেব, প্রফুল্ল ঘোষ প্রমুখরা আছেন। 1971 সালের নভেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটি নির্দেশিকা জারি করে এই আশ্রয় দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু এর পরেও বাংলাদেশে মারাত্মক হিন্দুবিরোধী অত্যাচার হয়েছে, যার হিসেব আগেই দেওয়া হয়েছে। এখনও বাংলাদেশের যেসব হিন্দুরা থেকে গেছেন তাদের সিংহভাগ হতদরিদ্র অনুসূচিত জাতির চাষি ও জেলে। এরা যতদূর বাংলাদেশে থাকতে পারেন থাকুন, কিন্তু যদি এরা অত্যাচারিত হয়ে ভারতে আসতে চান আশ্রয় দিতেই হবে। কিন্তু অনুপ্রবেশকারীদের জন্য ভারতের সে দায় নেই। তারা নিজের দেশে খেতে পাচ্ছেন না, খুবই দুঃখের, কিন্তু তার দায় ভারতকে কেন নিতে হবে? কেন ভারতবাসীর আধপেটা অন্নে ভাগ বসাবার জন্য তাদের এদেশে ঢুকতে দেওয়া হবে? পরিশেষে একটা কথা, শরণার্থী এবং অনুপ্রবেশকারীর এই প্রভেদকে সৃষ্টি করেছে একটি আন্তর্জাতিক সংস্থা, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রেফিউজিজ, UNHCR, এদের শরণার্থী শব্দের সংজ্ঞা অনুযায়ী। শরণার্থী হচ্ছে সেই ব্যক্তি যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে গেছে এই যথার্থ আশঙ্কা থেকে যে সে নিজের দেশে তার জাতি, ধর্ম, নাগরিকত্ব বা রাজনৈতিক বিশ্বাসের কারণে অত্যাচারিত হতে পারে। উল্লেখ্য, এর মধ্যে কিন্তু যারা অর্থনৈতিক কারণে অন্য দেশে গেছে তারা অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ তারা অনুপ্রবেশকারী। তাদের ভারতে থাকবার কোনো অধিকার নেই।